ঘরে বাজার নেই, আমার বৃদ্ধ বাবা মা ঘরে আছে তাদের ওষুধ নেই, আমার সন্তানের স্কুলের বেতন নেই, আমার ঘরের আমার স্ত্রী সন্তানদের পরনে ভালো কাপড় চোপড় নেই, আমি কি করব? আমি যে চাকরি করি, আমি যে রাষ্ট্রের সেবা দেই, আমি রাষ্ট্র থেকে সেই প্রাপ্য অধিকারটুকু আমি পাই না। আমি আমার সংসার চালাতে পারছি না, আমি কোনোভাবে আমার সংসার চালাতে পারছি না। বাবা, আমি তোমাদের দায়িত্ব নিতে পারি নাই, আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারি নাই। এই কথা বলে একজন পুলিশ কর্মকর্তা যদি আত্মহত্যা করে, তাহলে আমাদের কি করা উচিত আপনারা বলেন? একটা সরকারের একজন পুলিশ সদস্য যদি সংসার চালাতে না করে আত্মহত্যা করে, তাহলে এই লজ্জাটা কি পুলিশের নাকি রাষ্ট্রের? আমরা আজকে আত্মহত্যার সামিলের পর্যায়ে চলে গেছি। আমাদেরকে প্রায় শুনতে হয় অমুক জায়গায় কর্মচারী সংসার চালাতে না পেরে দেনার দায়ে মানে ঋণগ্রস্ত হয়ে তারা সুইসাইড করছে, আত্মহত্যা করছে, তারা দেশ ছাড়া হয়ে যাচ্ছে। অনেকে বলে সরকারি চাকরি ছেড়ে আমরা বিদেশ চলে যাব। কেন? একটা দেশের সরকারি চাকরি হচ্ছে সবচেয়ে ভালো একটা এবং সর্বোৎকৃষ্ট একটা উপায়। কারণ ছোটকাল থেকে মানুষ বড় হয়, পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরি করবে। আর আজকে সরকারি চাকরির প্রতি মানুষের বিতৃষ্ণা চলে এসেছে। কেন? সরকারি চাকরিতে ঢুকলেই 8,000 টাকা বেতন পেতে হবে। আমাদের ঈদ গেছে, এই 11 বছরে 22টা ঈদ গেছে, আমাদের কোন কর্মচারীরা সচ্ছল ভাবে ঈদ উদযাপন করতে পারে না। আমাদের 8,250 টাকা দিয়ে বোনাস দেওয়া হয়, 8,250 টাকা দিয়ে কেউ কোরবানি দিতে পারবে? তাহলে একজন সরকারি চাকরি করে একটা ঈদ যদি উদযাপন করতে না পারে, তাহলে সেই কর্মচারী রাষ্ট্র থেকে কি পাচ্ছে? এবারে আসুন, 2020 সালের পর থেকে যারা পেনশনে গিয়েছেন, অনেক কর্মচারী অনেক কর্মকর্তা আছে যারা অবসরে চলে গেছেন, কিন্তু তারা পে স্কেল পায় নাই, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালে তারা অবসরে গেছেন, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালের জানুয়ারি থেকে যারা অবসরে গেছেন, আজকে এই এখনো যদি আমাদের সেই পে স্কেল গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করা না হয়, তাহলে এখনো যারা এলপিআর এ আছেন বা পিআরএল এ আছেন, তারাও সেই ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবে। আমাদের যে সোনালী যৌবন আমরা রাষ্ট্রের কাজে বিলিয়ে দেই, আমাদের যে পুরো একটা যৌবন, যে যৌবনের সময় আমরা সরকারের সেবা দেওয়ার জন্য সরকারি চাকরিতে ঢুকি, কিন্তু আমরা বের হই সেখান থেকে বুড়ো হয়ে। কিন্তু বুড়ো হয়ে বের হওয়ার সময় আমরা কি পাচ্ছি? আগে পেনশনটা শতভাগ তুলে নিতে পারতাম, এখন সেটাও পাচ্ছি না। সে অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। আমরা এখন 50% পেনশন আমাদের সরকারের কাছে রেখে দিতে হচ্ছে। পেনশনে রিটায়ার্ড এলপিআর এ যাওয়ার 2 মাস পরে যদি ওই লোক মারা যায়, তার পরিবারের কেউ আর ওই টাকাটা ফেরত পাবে না। আমরা চাই এই পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, যেখানে সেখানে যাতে আমাদের সেই শতভাগ পেনশন পুনর্বহাল করা হয়। আপনারা কি একমত? এবারে পে স্কেলে যাতে আমাদের সেই পূর্বের 3টা টাইম স্কেল সিলেকশনকে ফিরিয়ে দেওয়া হয়। যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের পদোন্নতি নেওয়ার সুযোগ নেই, যারা পদোন্নতি বঞ্চিত তাদের পদোন্নতি পাওয়ার সুযোগ নেই। এই সমস্ত ব্লক পোস্টে যারা আছেন, যারা অন্য পদে আছেন, যারা পদবি পরিবর্তন করতে পারছেন না, তাদেরও বেতন গ্রেড পরিবর্তনের একটাই উপায় হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গেট। আমরা সেই টাইম স্কেল এবং সিলেকশন গেট ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের যখনই পে স্কেলের কথা ওঠে, তখনই কিছু সুশীল সমাজ, কিছু অর্থনীতিবিদ তারা নেতিবাচক মন্তব্য করে যে পে স্কেল দিলেই নাকি দ্রব্যমূল্যের দাম বাড়বে। ও ভাষায় অর্থনীতিবিদ, এই 11 বছরে পে স্কেল হয় নাই, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বেড়েছে? এই 11 বছরে তো কোনো কর্মচারীর বেতন বাড়েনি, তাহলে কেন আজকে 25 টাকার চালের দাম 80 টাকা হয়েছে? 11 বছরে কোনো কর্মচারীর বেতন বাড়েনি, তাহলে 70 টাকার সয়াবিন তেল আজকে কেন 200 টাকায় কিনতে হচ্ছে? আজকে একটা স্কুলের বেতন 300 টাকা থেকে 1500 টাকা হয়ে গেছে। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা যদি প্রতিদিন আমাদের একটা কিডনি বিক্রি করি, তাও আমাদের সংসার চালানো যাবে না। তাহলে আমরা আজকে কোন অবস্থায় আছি বলেন? 11টা বছর চলে গেছে, আমাদের এই ন্যায্য দাবির কথা বলতে 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 আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আজকে অনেক কর্মচারী ক্লান্ত হয়ে গেছে। আর কত বলবো, আর কত হাজারি করব? কোন সরকারই তো আমাদের এই দাবির কথা আমলে নিচ্ছে না। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবির প্রেক্ষিতে পে কমিশন গঠন করেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত চূড়ান্ত সুপারিশ দিয়ে গেছেন, গেজেট প্রকাশ করতে তারা পারেননি। তারা যদি গেজেট প্রকাশ করে যেতেন, তাহলে আজকে আমাদের কিন্তু এই দুরবস্থা হতো না। আজকে নতুন নির্বাচিত সরকার এসেছেন, আজকে যে গণতান্ত্রিক সরকার এসেছেন, তারা ওয়াদা করেছিলেন যে ক্ষমতায় আসলে আমরা পে স্কেল বাস্তবায়ন করব। আপনি ক্ষমতায় আসার পর অনেক প্রজেক্ট হাতে নিয়েছেন, অনেক কিছু কার্যক্রম শুরু করে দিয়েছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা বলতেছি, সরকারের যারা অংশ, যাদেরকে নিয়ে আপনার চলতে হবে, যে কর্মচারীরা ভালো না থাকলে আপনার রাষ্ট্র ভালো থাকবে না, যে কর্মচারীরা অসহায় থাকলে আপনাদের রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে, সেই কর্মচারীদেরকে
22 লক্ষ পরিবারকে ভালো রাখার জন্য আগামী বাজেটেই যাতে বরাদ্দ রেখে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আগামী বাজেটে যদি বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন করা না হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশের যে পেশাজীবী সংগঠন রয়েছে, সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবে। কর্মচারীদের যখন দেয়ালে পিঠ থেকে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন ওই যে গ্রামগঞ্জে দেখেছেন না, বাঁধ দেয়, নদীর পানি, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন নদী ভেঙে পানি গ্রামের ভিতরে ঢুকে পড়ে। তো কর্মচারীদের বাঁধ যখন ভেঙে যাবে, তখন তারা কোন দিক থেকে কোথায় ঢুকে পড়বে আপনারা টেরও পাবেন না। নেসেসিটি নোস নো ল। একটা ক্ষুধার্ত বাঘের সামনে আপনি যদি একটা মুরগি বা একটা খাবার দিয়ে আপনি আইন দেখান, ওই বাঘ কি তখন ওই আইন মানবে? তার ক্ষুধা নিবারণের জন্য সে সন্তানকেও তখন খেয়ে ফেলে। একটা ক্ষুধার্ত বাঘ তার ক্ষুধা নিবারণের জন্য তার সন্তানকেও ছাড় দেয় না। আজকে 11 বছরের এই কর্মচারীরা ক্ষুধার্ত বাঘের চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তারা লাগামহীন যে দ্রব্যমূল্যের দাম দিনকে দিন বাড়ছে, বেতন বাড়ছে না, এই দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে কোনো কর্মচারী আজকে সংসার চালাতে পারছে না। অনেক কর্মচারী আজকে ব্যাংকে জিবি ভান থেকে লোন নিতে নিতে তারা জর্জরিত হয়ে গেছে। অনেক কর্মচারীরা এই লোন শোধ করতে গিয়ে, কিস্তি শোধ করতে গিয়ে মাসের শেষে বেতন হাতে পাচ্ছে না। তারা যে বেতন হাতে পায়, সেই বেতন দিয়ে 10 দিন 15 দিন সংসার চলে না। আরো অনেক কর্মচারী আছে যারা সংসার চালানোর জন্য হকারি করে। অনেক সরকারি কর্মচারীরা আছে যারা লজ্জায় মুখে রুমাল বেঁধে রাতে অটো চালায়। অনেক কর্মচারী আছে যারা লজ্জায় মুখে মাস্ক পরে চা বিক্রি করে পার্কে পার্কে। এটা আমাদের জন্য লজ্জা, এটা একটা সরকারের জন্য লজ্জা। একটা দেশের কর্মচারীরা যদি বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলন করতে নামে, তাহলে বহির্বিশ্বের ধারণা করার আর কোনো উপায় থাকে না যে সেই দেশের প্রশাসন যন্ত্র কতটা দুর্বল। একটা দেশের প্রশাসন যন্ত্র দুর্বল যখন হয়, তখনই সেই দেশের কর্মচারীদেরকে বেতন বৃদ্ধির জন্য অন্যান্য শ্রমিকের মতো রাস্তায় নামতে হয়। আমরা তো রাস্তায় নামতে চাই না, আমরা কোনো আন্দোলন করতে চাই না। আমরা আমাদের দাবিটা, আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যে পায়ের দাবি, নবম পে স্কেল বাস্তবায়ন করে দিন। আর নয় কাল খবর, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কাল খবর, এবার চাই প্রজ্ঞাপন। এবার চাই প্রজ্ঞাপন। পে স্কেল, পে স্কেল দিতে খবর দিয়ে দাও, দিতে খবর দিয়ে দাও। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমাদের এই নবম পে স্কেলের দাবিতে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের বক্তব্যগুলো দেখেন, আমাদের প্রচারণাগুলো দেখেন, একটা কথা আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা অতীত সরকারের সময় আমরা কি করেছি সেইটা কিন্তু এই সরকার দেখবে না। এই সরকারের সময় আপনি কি করেছেন, এই সরকারের কাছ থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, সেটা হলো মূল বিষয়। আপনারা সবাই, সারা বাংলাদেশের সবাই আমাদের বক্তব্য দেখেন, আমাদের প্রচারণাগুলি দেখেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না। 22 লক্ষ কর্মচারী যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতো, অনেক আগে আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যেত। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। যারা পে স্কেল চান ঘরে বসে মনে মনে, তাদেরকে বলবো সময় শেষ, এবার ঘুম ভাঙেন। এবার আপনারা আপনাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য জেগে ওঠেন, নয়তো আপনাদেরকে আগামী 5 বছর পস্তাতে হবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মানিকগঞ্জের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা মানিকগঞ্জ জেলায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি আমরা ঘোষণা করেছি। এখানের সভাপতি আছেন। আমরা চাই আগামী অল্প দিনের মধ্যেই আপনারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। আমাদের এই সংগঠনের এই কল্যাণ সমিতির কাজ শুধু দাবি আদায়, এই পে স্কেল বাস্তবায়ন করাই না, যে কোনো কর্মচারীদের যে কোনো ন্যায্য দাবি আদায় করার জন্য এই কল্যাণ সমিতি কাজ করবে। যে কোনো কর্মচারী বিপদে পড়লে এই কর্মচারী কল্যাণ সমিতি তাদের পাশে থাকবে। আপনারা জানেন এই যে 6 ফেব্রুয়ারি কর্মচারীরা 22 লক্ষ কর্মচারীদের দাবি আদায় করার জন্য যে শহীদ মিনারে এসেছিলেন, সেখানে সিকান্দার নামের একটা লোক পা ভেঙে আজকে তিনি বিছানায় পড়ে আছেন। তার পাশে কেউ নেই, কোনো সংগঠন নেই, কিন্তু আমাদের কল্যাণ সমিতি তার পাশে দাঁড়িয়েছে। তার চিকিৎসার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। আপনারা সবাই এই দায়িত্বের জন্য ঐক্যবদ্ধ হবেন এবং আগামী 16 মে আমরা জাতীয় প্রেস ক্লাবে এরকমের প্রতিনিধি সমাবেশের আহ্বান করেছি। আপনারা সবাই মানিকগঞ্জ থেকে, ফরিদ ভাই এবং আজিজ ভাইয়ের নেতৃত্বে আপনারা এখান থেকে প্রতিনিধি দল আসবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।